দীপ্তেশ ছাত্র তৃতীয় বর্ষের পড়াশোনা করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সমাজতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন এবং আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতি সম্পর্ক তার আগ্রহ রয়েছে, চর্চা করেন। আর ঠিক সেই জায়গা থেকে আজকে এরকম একটা বিষয় তিনি এই বিতর্কে অংশ নিতে এসেছেন এবং প্রশ্ন করতে এসেছেন। দীপ্তেশ, একেবারে টু দ্য পয়েন্ট আপনার প্রশ্ন যদি প্লিজ রাখেন। আমার প্রশ্নটা খুব সিম্পল। আমার দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন সমীর বাবুর জন্য, কারণ ওনার বক্তব্য থেকে পেয়েছি বাংলাদেশ আর পশ্চিমবঙ্গর মধ্যে কুচবিহার, মালদা, মুর্শিদাবাদ এই জায়গাগুলোর যে বর্ডার, ওখানে ফেন্সিংয়ের কাজ এখনও হয়নি। আর একটা জায়গা যেটা আসামের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, যেখানে আবার নতুন করে ফেন্সিংয়ের কাজ শুরু হচ্ছে, সেই জায়গাগুলো থেকে যদি অবৈধভাবে দুটো দেশের মধ্যে মানুষ আসা যাওয়া শুরু করে আর যদি মিলিটারির সাথে কোনো একটা ক্যাজুয়ালিটি হয়, সেই দায়িত্বটা কি আমাদের মুখ্যমন্ত্রী নেবেন? কারণ আমাদের মুখ্যমন্ত্রীর এই স্টেটমেন্টের পরেই এরম একটা কিওস আর কনফিউশন শুরু হতে পারে। আমি প্রশ্নের উত্তর দেবো। অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন। ওনাকে আমি বলি যে পশ্চিমবঙ্গ সহ 4টে রাজ্য, আসাম বলুন, ত্রিপুরা বলুন, মেঘালয় এবং মিজোরাম, এই যে মানে সীমান্তবর্তী এলাকা, তার মধ্যে প্রায় 32টা জেলা আছে এবং 4096 কিলোমিটার এটা মানে এরিয়া ধরে সীমান্ত। স্বাভাবিকভাবে সীমান্ত একটা স্থলভাগ, প্রায় 77% এটা কন্ট্রোল করে বিএসএফ, আর 23% যেটা জওয়ানরা ডাইরেক্টলি দেখে। একটা দুর্ঘটনা ঘটেছে, একটা ক্যাওস পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে অনেক ছাত্রছাত্রী এবং অনেক মানুষ আছেন যাদের সাথে আমাদের একটা রিলেশন, কালচারাল মিল আছে। আপনি পবিত্র সরকারের মতন মানুষ ওখানে গিয়ে তো স্বাভাবিকভাবেই যে রেস্কিউ, আমি প্রথমেই বিএসএফকে থ্যাঙ্কস যে এতটা ওনাদের কাজ ওনারা করেছেন। যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফেরও দায় দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তরে থাকবে, তেমনি রাজ্যেরও তার যে যতটা কাজ সে নিশ্চয়ই সহযোগিতা করবে, কিন্তু এটা দেশের সুরক্ষার ক্ষেত্রে আমি বারবার যে জায়গাটা বলছি, আর কোনো কিছু না। আমি আরেক দর্শকের কাছে যাব। শুক্লা ভৌমিক, শুক্লা বাড়িতে টিউশন পড়ান, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়াশোনা করে এবারে বাড়ির চাপ, সংসারের চাপ ইত্যাদি সামলে টিউশন পড়িয়ে তিনি পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে একটু লিখতেও ভালোবাসেন, লেখালেখি করেন, আর তার সঙ্গে সঙ্গে সমাজের এই নিত্য নৈমিত্তিক যে বিষয়গুলো যা অনেক ভবিষ্যতের দিকে, ভবিষ্যতের জন্য আমাদেরকে রীতিমতো প্রভাবিত করে, আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করে, সেগুলো নিয়ে কথা বলতে চান। ঠিক সেই যোগাযোগের সূত্রেই শুক্লা আজকে এখানে বিতর্কে অংশ নিতে এসেছেন, প্রশ্ন করতে এসেছেন। শুক্লা, আপনার প্রশ্ন একদম নির্দিষ্ট করে, যদি কারোর উদ্দেশ্যে আপনার প্রশ্ন থাকে তাহলে তার নামটাও বলে দেবেন প্লিজ। উপস্থিত সকলকে আমি আমার প্রণাম জানাচ্ছি এবং আমি এখানে যারা উপস্থিত আছেন সবার বক্তব্য শুনে আমি যে জিনিসটা বলতে চাইছি, ইউএইতে এই বাংলা যারা প্রবাসী বাংলাদেশি ওখানে আছেন, তারা এই বিষয়টাকে নিয়ে সেখানে বিক্ষোভ দেখিয়েছেন এবং বিক্ষোভ দেখানোর পরে সেখানকার সরকার সরাসরি তাদেরকে গ্রেপ্তার করে এবং শাস্তি দেয়। কিন্তু কিছুদিন আগে আমাদের তিলোত্তমার বুকেও এরকম এই বাংলাদেশের এই ইস্যু নিয়ে বিক্ষোভ হয়েছিল। সেটা নিয়ে আমাদের রাজ্যের প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে? কারণ এর পরেও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে যারা বাংলাদেশ থেকে যারা শরণার্থী তারা আমাদের রাজ্যে আসতে পারে বা তাদের জন্য দরজা খোলা আছে, কিন্তু এর মাধ্যমে যারা আসবেন তারা কি সকলেই অসহায় নাকি জঙ্গি? এই চিহ্নিতকরণটা কি করে হবে? চিহ্নিতকরণটা কি করে হবে? কাকে আপনার প্রশ্ন নির্দিষ্ট করে কাউকে করতে চান? নির্দিষ্ট করে আমি সমীর বাবুকে এটা জিজ্ঞাসা করতে চাই। কাকে? সমীর বাবুকে আমি জিজ্ঞাসা সমীর বাবুকে। বেশ, সমীর বাবুর জন্য অ্যাকচুয়ালি জঙ্গি বা এইটা তো যাদের যে কথাটা বলছে এটা সম্পূর্ণ ইন্টেলিজেন্সের ব্যাপার। এটা স্বরাষ্ট্র দপ্তর নিশ্চয়ই সেটা দেখবে, সেন্ট্রাল আইবি আছে। আমি বারবার যেটা বলার চেষ্টা করছি, দেশের সুরক্ষার স্বার্থে যারা জঙ্গি, যারা সন্ত্রাসবাদী, তাদের জিরো টলারেন্স, এটা দমন করতে হবে। কারণ আমরা পুলওয়ামার ঘটনাটা যেটা দেখেছিলাম, যেখানে প্রায় 46 জন জওয়ানের মৃত্যুবরণ ঘটেছিল, কিসের কারণে? কোন ইন্টেলিজেন্স ফেলিওরের কারণে? সত্যপাল মালিক সেই সময় জম্মু কাশ্মীরের রাজ্যপাল ছিলেন। তাহলে কার ভুলে, কার ত্রুটির জন্য আমরা আজকে সেই জওয়ানের মৃত্যুবরণ করতে হলো? এইগুলো কিন্তু আলোচনা এগোবে, অনেক কথাই বলা যায়, কিন্তু দেশের সুরক্ষা অন্তত এই আশঙ্কাটা সমীর বাবুর মনেও আছে
যে পুলওয়ামার মতো জঙ্গি ঢুকে পড়তে পারে এই সুযোগে? মানে আপনি যা বললেন, আপনি অসম্ভব বলে সরাসরি কিছু নেই তো। পুলওয়ামার সঙ্গে যোগাযোগ করলেন তো? অসম্ভব কাশ্মীর। বলে কিছু নেই, তাই ফলে এই জন্যই তো আশঙ্কাটা বিপদ আছে হয়। তার মানে, অর্থাৎ এই শুনুন, আশঙ্কাটা তার মানে একটা বৈধ ট্রাম্পের আশঙ্কা। অবস্থা ভাবুন। আমি পরবর্তী ডোনাল্ড দর্শকের কাছে ট্রাম্পের প্লিজ অবস্থা ভাবুন। এইটুকু বললেই পরবর্তী বুঝতে দর্শকের কাছে যাই। নীলাভ রায় লোরেটো কলেজের অর্থনীতির অধ্যাপনা করেন নীলাভ, এবং এর পাশাপাশি তিনি শ্রম অর্থনীতি নিয়েও পিএইচডি করছেন, অভিনয়ও করেন। এই সব কিছু মিলিয়ে একজন সমাজ সচেতন মানুষ হিসেবে নীলাভ এসছেন আজকের এই বিতর্কে অংশ নিতে এবং প্রশ্ন করতে। নীলাভ, আপনার প্রশ্ন এবং কার উদ্দেশ্যে প্রশ্ন সেটাও যদি স্পষ্ট করেন। হ্যাঁ, আমার প্রশ্নটা সমীরবাবুর কাছে। উনি যথেষ্ট জোর দিচ্ছিলেন একটা জায়গায়, সেটা নিঃসন্দেহে একটি মানবিক ঘোষণা মুখ্যমন্ত্রী যেটা করেছেন, সে নিয়ে হয়তো কোনো দ্বিমত থাকতে পারে না। তবে যেভাবে আমরা দেখছি যে অর্থনৈতিক অস্থিরতা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, যেটা এই ডিসকাশনে খুব একটা উঠে আসলো না, সেই অর্থনীতির জায়গা থেকে, যেহেতু অর্থনীতি আমার বিষয়, সেখান থেকেই আমার সমীরবাবুর কাছে একটা প্রশ্ন থাকবে। কিপিং অ্যাসাইড দেবাশিসবাবু যেসব বললেন যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, সবকে, কূটনীতি, পররাষ্ট্রনীতি সবকে দূরে সরিয়ে রেখে যে এইরকম একটা অস্থির অর্থনৈতিক রাষ্ট্রের দিকে এই দ্বার খুলে দাও মনোভাব, কতটা আমাদের বঙ্গীয় অর্থনীতিকে আমরা সেই আঁচ থেকে বাঁচাতে পারবো, কতটা ইমিউন, সেটার দিকেই আমার প্রশ্নটা থাকবে সমীরবাবুর কাছে। একদম সরাসরি ভালো প্রশ্ন। আগেই জানিয়েছিল মুখ্যমন্ত্রী, যদি মুখ্যমন্ত্রীর কথাটা আপনি ভালো করে শোনেন, যেখানে বিদেশ নীতির বিষয়টা কেন্দ্রের হাতে, পরিষ্কার কোড আনকোড তিনি বলছেন। আমি যা বলেছি মানবিকতার খাতিরে 2013 এবং 14 সালে জ্বালাও পোড়াও করে কয়েকশো মানুষকে কিন্তু হত্যা করা হয়েছিল বাংলাদেশে। সেখানে তাদের নিশানা ছিল তাদের দেশের অর্থনীতিটাকে পঙ্গু করে দেওয়া। এখানেও কিন্তু হয়তো এই আন্দোলনের বীজ কোথায় লুকানো আছে ভবিষ্যৎ তদন্ত বলে দেবে। কিন্তু আমার খুব ভালো লেগেছে প্রশ্নটা, যে ভারতের সীমান্তে এই যে পেট্রাপোল, এই যে আমাদের বাংলা থেকে মাল যাতায়াত, বিশেষ করে পেঁয়াজ বলুন, গম বলুন, যেগুলো তাদের এই দুই দেশে বা ওদের দিক থেকে যে ইলিশ মাছ, এই যে বর্ষাকাল আসছে, ওই যে একটা আদান প্রদান অর্থনৈতিক দুই দেশের যে একটা সুন্দর সম্পর্ক, এই জায়গাটাতে কিন্তু অবশ্যই, আমি আবারও বলছি, দেশের স্বার্থে বিএসএফ অবশ্যই স্থানীয় প্রশাসন, রাজ্যেরও একটা কোলাবোরেশন দরকার। সহযোগিতা সহমর্মিতা না থাকলে আমরা কোনো সময়ই কোনো কিছুকে আটকাতে পারবো না। অভিজিৎ খাঁ জন্ম ঝাড়গ্রামের এক প্রত্যন্ত গ্রাম। ঝাড়গ্রাম এমনিতেই আমি যেই মুহূর্তে বলি তখন সঙ্গে সঙ্গে মাথায় বোধহয় ভেসে ওঠে যে হ্যাঁ, কোনখানে যেন। তারও একটা প্রত্যন্ত গ্রামে জন্ম অভিজিতের, সেখানে জঙ্গলমহলেই বেড়ে উঠেছেন। স্থানীয় কলেজ থেকে সমাজতত্ত্ব নিয়ে পড়াশোনা শেষ করেছেন। কলকাতায় একটি সমাজতত্ত্ব এবং অর্থনীতি নিয়ে কাজ করে এরকম একটি সংস্থায় যোগদান করেছেন, কিন্তু সাহিত্যের প্রতি পিছুটান তাকে বইপাড়ায় নিয়ে এসে ফেলে কলেজ স্ট্রিটে, এবং 2018 থেকে তিনি একটি প্রকাশনা সংস্থার গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন। সেটা ধরেই বেশ কিছু প্রকাশনা, যা ইতিমধ্যেই প্রখ্যাত তার প্রকাশনা সংস্থার। এর পাশাপাশি অভিজিৎ, যেমন বললাম, সামাজিক এবং রাজনৈতিক বিষয়ে যেহেতু তার আগ্রহ, স্বাভাবিক আগ্রহ, এবং একজন প্রকাশক হিসেবেও তার সেই আগ্রহ আরও বেড়েছে, বই কমেনি পেশাগত তাগিদে। সেখান থেকে অভিজিৎ আজকে এসছেন এবং প্রশ্ন করতে চাইছেন। অভিজিৎ, আপনার প্রশ্ন এবং কার উদ্দেশ্যে যদি নির্দিষ্ট করেন। আমার অনির্বাণ বাবুর কাছে প্রশ্ন। মমতা ব্যানার্জি এনআরসির ঘোর বিরোধী, উনি আবার আমাদের বাংলাদেশের শরণার্থীদের আশ্রয় দিতে চাইছেন, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন রয়েছে যে আমরা নিজেরাই এই মুহূর্তে বেকারত্বের সম্মুখীন। আজকে ফুটপাতে যে ব্যবসাও করতে গেলে নানা রকমভাবে বাধা দেওয়ার বিষয় আসছে আর কি। তো অ্যাকচুয়ালি উনি এক্ষেত্রে কাদের জায়গা দিতে চাইছেন, মমতা ব্যানার্জি এখানে কাদের জায়গা দিতে চাইছেন, আর এখানে বাঙালি হিন্দু সামাজিকভাবে কতটা সুরক্ষিত থাকবে ব্যবসা চাকরির ক্ষেত্রে? বেশ, অনির্বাণবাবু উত্তর দিই। আচ্ছা, চাকরির ক্ষেত্রে বাঙালি হিন্দু বলে আলাদা করে কোনো কোটা আছে বলে আমার জানা নেই, ভবিষ্যতে যদি হয় তখন বলতে পারবো। এর মধ্যে আগে বলুন না, উনি বাঙালি হিন্দু উনি বললেন, আমি তো স্পেসিফাই করি। আর সেকেন্ড হচ্ছে, বাংলাদেশ থেকে অসহায় মানুষ আসবেন, যদি আসেন, যদি ইউনিয়ন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সেরকম কোনো চুক্তি হয়, কথা হয়, যদি তারা আসেন, তখন এখানে তারা কিভাবে প্লেসড হবেন। নরেন্দ্র মোদী বছরে 2 কোটি করে চাকরি দিচ্ছেন, তার মধ্যে কয়েকটা তাদেরকে দেওয়া যাবে কি না, ওই যে 15 লাখ টাকা করে দেওয়ার কথা তাদেরকেও যদি কিছুটা দেওয়া যায়, এগুলো তখন আমরা ভেবে টেবে দেখতে পারি। কিন্তু আপাতত আমাদের ফোকাসটা হচ্ছে বাংলাদেশের কোনো অসহায় মানুষ, আবারও রিপিট করছি, অসহায় মানুষ যারা ঘটনাচক্র অন্য রাষ্ট্রে কিন্তু আসলে একই রক্তের, তাদের পাশে দাঁড়ানো মানবিক খাতিরে বাঙালি হিসেবে যায় কি না, সেই প্রশ্নটাকে বোধহয় নানা কিছু দিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যে প্রশ্ন রেখে আমরা শুরু করেছিলাম, এখানকার শাসকের চোখে, অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস, তার চোখে মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরিচালিত সরকার, তাদের চোখে বহিরাগত কারা? এদেশের ভিন রাজ্যের মানুষ নাকি
বিদেশি রোহিঙ্গা, তার উত্তর খোঁজার চেষ্টা করেছি আমি। কথা হয়েছে, আমাদের সকলের মধ্যে কথা হয়েছে, সে কথা থেকে এমন অনেক কথা উঠে এসছে যা হয়তো সত্যি আমাদেরকে পথ দেখাতে পারে। একটা কথা খুব দর্থহীন ভাষায় বলা যায়, বাংলাদেশের বিদেশ মন্ত্রক যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, সত্যি হঠাৎ করে অযাচিত সাহায্যের হাত বাড়ালে যার জন্য সাহায্য করছে, একেবারে রবীন্দ্রনাথের ভাষাতেই বলতে পারি, তার সমান হয়ে গিয়ে তার বাড়ির পাশে দাঁড়িয়ে সাহায্য করতে চাইলে, তার সাহায্য প্রয়োজন কিনা আদৌ জেনে সাহায্য করতে চাইলে বোধহয় সত্যি সমস্যা থাকে না, কিন্তু তা না হলে তিনি অপমানিত বোধ করতে পারেন। বাংলাদেশ এই মুহূর্তে তেমন অপমানিত বোধ করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। বাংলাদেশ থেকে কারোর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আসার কোনো প্রয়োজন নেই বলছেন বাংলাদেশের সরকার। আবার ঠিক উল্টো দিকে কেউ যদি ভবিষ্যতে আসেনও, তাহলে তাকে শরণার্থী হিসেবে দেখব না অনুপ্রবেশকারী হিসেবে দেখব, তার জাত কী, তার ধর্ম কী, এসব নিয়ে আগাম গবেষণা এবং মন্তব্য, সেটাও সার্বিকভাবে মানবিকতাকে আঘাত করতে পারে। আমার আপনার ভাষায়, একই ভাষায় কথা বলা শুধুমাত্র রাজনৈতিক সীমান্তের কারণে, ঐতিহাসিক কিছু বাস্তবতার কারণে বাধ্য হয়ে আলাদা হয়ে যাওয়া আমার আপনার প্রতিবেশী, যথার্থ অর্থেই প্রতিবেশী, এক ভাষার প্রতিবেশী, মাতৃভাষার প্রতিবেশীকে আঘাত কোনো দিক থেকেই করা বোধহয় আমাদের কাছ থেকে কাম্য নয়। না অযাচিত সাহায্যের হাত বাড়িয়ে, না সাহায্যের প্রসঙ্গ উঠলে হতে দেব না, চলতে দেব না বলে, অথবা ঢুকতে দেব না, অথবা কে ঢুকছে তা নিয়ে আগাম তাকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে। আজকের কথাও এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।